আসলে যেটা হয়েছে যে গত বেশ কিছুদিন ধরেই তো আপনার যখনই দেখবেন যে নির্বাচন নিয়ে আলাপটা যখন আসে এবং কোনো এক অদ্ভুত কারণে কিছু কিছু মনে হয় কি যে আয়োজন করা প্রবলেম তৈরি করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে বলেন বা চারপাশের রাজনীতি সেক্ষেত্রে বলবেন যে কোনো এক অদ্ভুত কারণে এমন কিছু আহ, আয়োজন তৈরি হয় যেটা আসলে আমরাও ঠিক বুঝে উঠতে পারি না হঠাৎ এরকম কেন হলো। এবং সেই আয়োজনটা যখন হয় এবং তখনই দেশে যখন একটা উদ্ভূত পরিস্থিতি হয় তখন দেখা যায় যে রাজনৈতিক ঐক্যমত এই এই হুম। মিটিং গুলো তৈরি হয়। এছাড়া অন্য সময়ে ঐক্যমতের মধ্যে মনে হয় কি যে ঐক্যমতের অত ব্যাপারগুলা বা রাজনৈতিক বা পলিটিক্যাল ঐক্যমতের ব্যাপারগুলো এত ভিজিবলি দেখা যায় না। যেমন আপনি দেখবেন আমি যে একটু প্রথম। ইন্টারাপ্ট করে একটা প্রশ্ন করব ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনি হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন অদ্ভুত নিশ্চয়ই। কারণে গন্ডগোল তৈরি হয়। মানে এই অদ্ভুত কারণটা কি আর গন্ডগোলটা কি? কারণ প্রধান উপদেষ্টার আজকে এই যে প্রথম আলোর শিরোনাম পড়ছিলাম যে প্রধান উপদেষ্টা জানাচ্ছেন গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে, মানে একই রকম বক্তব্য। এই জন্য গন্ডগোলটাও একটু বুঝতে চাই, অদ্ভুত কারণটাও বুঝতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, আমি আমি দেখেন এখন প্রধান উপদেষ্টা কেন বলেছেন সেটা কিন্তু আমার আমার আমি যা বলতে পারবো না, কিন্তু আমি যেটা নাগরিক হিসেবে দেখতে পাই সেটা আমি আপনাকে বলতে পারি। যেমন আমাদের নাগরিক হিসেবে আপনি দেখবেন কি যে এই কিছুদিন আগে গোপালগঞ্জের যে ঘটনাটা, গোপালগঞ্জে আপনার আমরা তো জানি যে আমাদের যে একটি দল আছে শিক্ষার্থীদের দল, হ্যাঁ, যেটা আপনার এনসিপি। তো তারা আহ, আপনার যেদিন আবু সাইদ মারা গেছে সেদিন তারা গোপালগঞ্জে গেলেন, গোপালগঞ্জে যাওয়ার সময় সেখানে আবার নামকরণ করলেন রোড টু মার্চ টু গোপালগঞ্জ বা এ হুম। ধরনের কিছু একটা নামকরণ করলেন। এবং গোপালগঞ্জে যে ওখানকার যে নেতারা তারা যে এই ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন, এটা আসলে পলিটিক্যাল স্টেটমেন্ট কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে, কারণ একটা রাজনৈতিক দল এই ধরনের স্টেটমেন্ট দিতে পারে কিনা সেটা একটা আলাপ। এবং সেখানে যে ইনসিডেন্ট গুলো হলো এবং তারপরে একটা জেলাতে যখন কারফিউ দেওয়া হয়, 144 ধারা দেওয়া হয়, এগুলো এগুলো খুব অপ্রয়োজনীয় এবং একটা জটিলতা ক্রিয়েট করার জটিলতা, আমি সেটা বলেছি এটা একটা একদমই অপ্রয়োজনীয় একটা জটিলতা। এবং এটা অদ্ভুত এই জন্য বলেছি যে একটা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে সকলে কিন্তু জানার কথা যে সে কি করবে না করবে, কিন্তু সে কি করলো যে সে এটা নিয়ে গোয়েন্দা বাহিনী বললো যে তারা এই সকল বিষয় বস্তু জানে না। এবং তাদের কাছে এনাফ তথ্য অনুযায়ী তারা ভাবতে পারতো না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ ওরকম ভাবে ছিল না। এই পুরো ব্যাপারটা এই কারণে আমি বলেছি যে আমার কাছে নাগরিক হিসেবে মনে হচ্ছে যে এটা খুব অপ্রয়োজনীয় একটা বিষয় ছিল। এবং অদ্ভুত এই কারণে হুম। যে ওই ইনসিডেন্টের পরে আপনি দেখবেন যে ঠিক ওই ইনসিডেন্টটা হওয়ার পরে ওই একই দলের নেতা হান্নান মাসুদ বলল যে নির্বাচনের পরিবেশ নেই। হুম। খেয়াল করে দেখ। এবং তার পরবর্তীতে মাইলস্টোনের ঘটনাটা যেটা কিনা একটা একটা ভীষণ রকমের নাগরিক সমাজ বলেন পুরো বাংলাদেশের মানুষের জন্য, এটা তো আমাদের এখানে তো প্রাণ দুদিন পর পর কি বলবো প্রাণের কোনো মূল্য নাই। এবং সেই ঘটনার প্রেক্ষিতে যখন একটা ওখানের উপদেষ্টারা আহ আক্রোশের শিকার হলেন এবং লাক বাই চান্স আসলে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি কিনা মবকে বলেছিলেন প্রেসার গ্রুপ, উনি হয়তোবা আবিষ্কার করলেন প্রেসার গ্রুপ এবং মব গ্রুপ কাকে বলেন। সেটার প্রেক্ষিতে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো তখন কি করলো রাজনৈতিক দলের প্রধান চারটি রাজনৈতিক দল বলুক বা ওনারা কিভাবে হিসাব করেছে আমি জানি না, সেই রাজনৈতিক দলগুলাকে তারা আমন্ত্রণ দিল এবং এরপরে এখন নির্বাচনের ডেট ঘোষণার কথা বললো এবং একই সাথে কিন্তু আপনি দেখবেন নির্বাচন নিয়ে টালবাহানার বক্তব্যগুলো তখন আসতে থাকে। এই জন্য আমি আপনাকে বলেছি যে এই কারণগুলো ভীষণ অদ্ভুত, কারণগুলোতে মনে হয় যে কোনো না কোনো পক্ষ সচেতন ভাবে এই অস্থিতিশীল পরিস্থিতিটা তৈরি করতে ভীষণ কিন্তু এই রকমের বিষয়টা কি আপনার কাছে স্পষ্ট হয়? কোনো না কোনো পক্ষ, এই পক্ষ কে বা কারা, এটা কি মানে খুব অস্পষ্ট নাকি স্পষ্ট হয়, ধারণা করা যায়? দেখেন আমি এখানে এখানে অনেকগুলো পক্ষ থাকতে পারে। যেমন একটা পক্ষ যেটা আমাদের যেই রাজনৈতিক দলটি ছিল 15 বছরে যে শাসন করেছে, আমি রাজনৈতিক বিষয় হিসেবে মনে করি যে তার এখন রাজনৈতিক এজেন্ডাই কিন্তু আমাদের দেশে কোনো না কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। বিকজ তার রাজনীতি নাই এই মুহূর্তে, এই বিষয় ছাড়া তার আর কোনো রাজনীতি করার কিছু নাই। মানে তাকে রাজনীতিতে ফিরতে হলে সে এটা দুঃখজনক যে সে এটা নিয়েছে, কারণ আমরা তো দেখতে পাচ্ছি না যে আমরা কিন্তু জানি যে আওয়ামী লীগের সুনির্দিষ্ট কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে তো নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের তো আপনার আহ নেতৃত্বে কে থাকবে কি থাকবে সেগুলো বিষয়ে কিন্তু আপনি দেখবেন কোথাও কোনো আলাপ নাই হুম। এবং সামনে আসার ব্যাপারও নাই। তাহলে সেই যে অস্থিতিশীল পরিস্থিতিটা যে বারবার তৈরি হচ্ছে, একটা দায়ভার তো তাদের আছেই ডেফিনেটলি। অপর দিকে আমি স্পষ্টত আরো দুই তিনটি দলের অবস্থান দেখতে পাই, সেটাও আমি আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই। যে
সকল রাজনৈতিক দল জানে যে তারা ভোটে জয়ী হয়ে, নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে পারবেন না, যাদের সময়ের প্রয়োজন, তারা এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে খুবই মোক্ষম ভূমিকা পালন করেন বলে আমার আচ্ছা, ধারণা। যাদের যাদের সময় প্রয়োজন, বরাবরই এই দুটি দল এবং হিসেবে মোটামুটি এনসিপির কথা শুনি, জামাতের কথা শুনি। হুম, আপনি হুম, কি এর বাইরেও আরো কোনো হুম। দলের কথা বলছেন, বা এই দলগুলোর কথাও কি বলছেন? আমি কোনো সুনির্দিষ্ট দল তো আসলে, আমরা তো দল তো বাংলাদেশ অনেকগুলা, 54, 55টা, 70টা, আরো বেশি হতে পারে। কিন্তু আপনি যে দলটা বলছেন এনসিপির তো নিবন্ধনই নাই। আগে তো তাকে নিবন্ধন নিতে দিতে হবে, তাই না? নিবন্ধনহীন একটি দল আপনার কিভাবে রাষ্ট্রীয় প্রোটোকলে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আসতেই পারে, কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ। এনসিপির টাইম দরকার, এটা আমরা সবাই বুঝি। আর জামাত জি। যেহেতু সে জানে যে সে নির্বাচনী প্রস্তুতি, মানে তার নির্বাচনে জয় গ্রহণ করা এক অর্থ অসম্ভব, তো জামাত জি। এখন কেন কি করবে? তবে হ্যাঁ, আমি আপনাকে বলে দিই, যদি আজকে বিএনপি পিআর পদ্ধতি মেনে নেয়, হ্যাঁ, যদিও পলিটিক্যালি বিএনপির মতো দলের পিআর পদ্ধতি মেনে নেওয়ার কোনো কারণই নাই, এটা একদমই বোকামি। পিআর পদ্ধতি যদি বিএনপি মেনে নেয় তাহলে দেখবেন যে হয়তোবা তখন জামাতের আর কোনো সমস্যা থাকবে না, বা অন্যান্য দলগুলোর কখনো সমস্যা থাকবে না। So, এই জি, পুরো যেহেতু এটা প্রক্রিয়াটা হবে হচ্ছে না, বিএনপি সেটা করবে না, আপনি বলছেন বিএনপির জন্য বোকামি। বিএনপি যদি এটা না করে, তার মানে এরকম কোনো সম্ভাবনা হয়তো নাই। না, মোস্তফা না, ফিরোজ, আপনার কাছ থেকে একটু, আপনি কি আসলে এটা মনে করেন যে গন্ডগোল পাকিয়ে কিছু একটা নির্বাচনকে, যেটি আসলে স্নিগ্ধা রেজওয়ানা বলছেন, এবং ডক্টর ইউনূসের পক্ষ থেকেও বিষয়টি একটু অন্যভাবে বলা হচ্ছে। ডক্টর ইউনূস বলছেন গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। আমি প্রথম আলো থেকে শিরোনাম পড়ছিলাম, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এটা বলা হচ্ছে। আপনি মনে করেন গন্ডগোল লাগিয়ে আসলে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে?